सामने आ गया पाकिस्तान कराची। আমি এখন দিউ ফোর্টে রয়েছি। পুরো ভারতবর্ষটাই যেন একটা ইতিহাস, সেই ইতিহাসের আরও একটা টুকরো রয়েছে দিউ ফোর্টে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জলের মধ্যে রয়েছে, 1535 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল দিউয়ের এই ফোর্ট। সময় লেগেছিল 25 বছর। আর সমুদ্রের দিকে তাক করা রয়েছে কামান। মুঘলদের হাত থেকে বাঁচার জন্য গুজরাটের সুলতান পর্তুগিজদের এখানে ডেকে আনেন। 3 দিকে সমুদ্র ঘেরা এই কেল্লাকে কেন্দ্র করে পর্তুগিজরা রাজত্ব করেছেন 425 বছর। ये बार्माटिक सेगुन का है। এই দিউ ফোর্টের গল্প নিয়েই আজ আপনাদের সামনে। এই সেই সুড়ঙ্গ। এছাড়া ঘুরে দেখব পুরো কেল্লা, সঙ্গে থাকুন। इधर बढ़िया क्या है? बढ़िया में हवा पानी और दारू। আমি এখন রয়েছি ভারতবর্ষের গুজরাটে। তবে এই পর্বে আমি গুজরাটের দ্বারকা ছেড়ে যাচ্ছি কেন্দ্রশাসিত অঞ্চল গুজরাট সীমান্ত দিউতে। সামনের পর্বে পুরো দিউ শহরটা ঘুরে দেখাবো আপনাদের। তবে এই পর্বে স্পেশাল অ্যাট্রাকশন দিউ কেল্লা। বাইকটা ভাড়া নিয়েছিলাম দিউ শহরটাকে ঘুরে দেখব বলে। সেসব ব্যাপারে পরের পর্বে বলছি। তবে এখন বাইক ফোর্টের সামনে জমা রেখে ঢুকে পড়লাম ভেতরে। 3 দিকে সমুদ্র, একদিকে ডাঙা দিয়ে ঘেরা দিউ ফোর্টের এই জায়গাটা অনেকটা জেটি ঘাটের মতো। ওই দূরে যে দেখা যাচ্ছে ওইখান দিয়ে কিন্তু ব্রিজ আছে, ওটা গুজরাট থেকে দিউ ফোর্টে মানে দিউতে ঢোকার জন্য। আর এই দিকটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জলের মধ্যে রয়েছে, এইটা হচ্ছে পানি কোঠা, মানে সমুদ্র এখানে পুরোটাই নোনতা জল, কিন্তু ওর ভেতরে মিষ্টি জলের ব্যবস্থা রয়েছে। পর্তুগিজরা ওখানে গিয়ে কিন্তু নাকি মিষ্টি জল খেত, আমি এখানে সেরকম খবর জানতে পারছি। আর এই যে মেন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে কিন্তু ডাইরেক্ট আন্ডারগ্রাউন্ড পথে কিন্তু ওই পানি কোঠাতে যাওয়া যায়। সেই রাস্তাও কিন্তু এর তলা দিয়ে রয়েছে। 1535 সালে পর্তুগিজরা এই দুর্গ নির্মাণ শুরু করেন। সময় লেগেছিল 25 বছর। 426 বছর পরে 1961 সালে তারা এই দুর্গ ভারত সরকারকে হস্তান্তর করেছিলেন। যাই হোক, এখনও কিন্তু এখানে 15 জন পর্তুগিজ ফ্যামিলি রয়েছেন এবং এখানে চার্চও রয়েছে অনেকগুলো। বলছেন যে ওখানে গেলে কিন্তু তাদের দেখাও পাওয়া যায়। এই পর্তুগিজ যে ফোর্ট, এটাকে কিন্তু অভেদ কেলাও বলা হয়। এই জায়গাটা দিউয়ের কয়েদখানা, যদিও এই দিউ ফোর্ট এখন এএসআই এর অধীনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছিল কিন্তু কয়েদখানা। এইখানটাতে 1961-এ যখন দিউ ইন্ডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়, তত সেই সময় থেকে আপ টু কোভিড পিরিয়ড এই জায়গাটা কিন্তু কয়েদখানা ছিল। তারপর কোভিডের সময় কয়েদিদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে 40 জন পুরুষ কয়েদি এবং 20 জন মহিলা কয়েদিকে রাখারও ব্যবস্থা ছিল। দিউ ফোর্টে এখনও কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা চালু হয়নি। খুব শিগগিরই এখানে কিন্তু 100 টাকা পার হেড টিকিট চালু হতে চলেছে। ভালোভাবে বোঝার জন্য আমি হেঁটে হেঁটেই দিউ ফোর্ট ঘুরেছি, কিন্তু চাইলে আপনি 50 টাকার টিকিটে ব্যাটারি চালিত এই গাড়িতে করে ফোর্ট ঘুরে দেখতে পারেন। আপাতত এখানে আমি এই ধরনের 4টে গাড়ি দেখতে পেলাম। (56,736 স্কোয়ার মিটার আয়তনের এই কেল্লার ওপর দিকে ওঠার জন্য একটা ঢালু মতন জায়গা রয়েছে। ঘোড়া যাতে সহজে ওপরে উঠতে পারে সেই জন্যই এই ব্যবস্থা। ওপর দিকে উঠে দেখলাম একটা বড় চাতাল, তার সামনেই সমুদ্র, আর সেই চাতালটাকে বেষ্টন করে রয়েছে প্রচুর কামান। পেছনেই রয়েছে আমার সমুদ্র, আর সমুদ্রের দিকে তাক করা রয়েছে কামান। এই কামানগুলো কিন্তু মানে এইরকম কামান এই পুরো
পর্তুগিজ ফোর্টে রয়েছে 40টার মতন এরকম কামান রয়েছে, 40টাই রয়েছে। আর এগুলো কিন্তু মানে গরম হয় না, অষ্টধাতু দিয়ে তৈরি করা, গরম হয় না। আমার সামনে এই যে লোহার জায়গাটা দেখছি, এটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে রয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু এইটা একদম পুরোপুরি ঠান্ডা, একদম। মানে এখানে যেহেতু তখন তোপ দিয়ে এখানে গোলা বারুদ ছোঁড়া হতো, তখন সেই সময়ও কিন্তু আশা করি গরম হতো না। এখন রোদ যথেষ্ট, গরম হবার কথা, তাও কিন্তু গরম নয়, ঠান্ডা। এই জায়গাটাতে উপনিবেশকালে পর্তুগিজরা তাদের প্রথম চার্চ তৈরি করেছিল। উঠে পড়লাম আরও খানিকটা ওপরে, সেখানে দেখলাম একটা বড় ঘণ্টা বাঁধা রয়েছে। এই জায়গাটা থেকে সমুদ্রটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর কিছুক্ষণ আগে আমরা যে জেটিটাতে ছিলাম সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে স্টাইল অফ ব্রিক্সগুলো দেখছেন, এটা হচ্ছে এই ধরনের ব্রিক্স। এই ধরনের ব্রিক্স দিয়ে কিন্তু দিউতে সমস্ত বাড়ি বানানো হয়। কোনো রকম ইট দিয়ে এখানে বাড়ি বানালে তার পারমিশন পাওয়া যায় না। মুঘল সম্রাট হুমায়ুনের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য গুজরাটের সুলতান শাহ বাহাদুর পর্তুগিজদের সাহায্য চেয়েছিলেন, আর পর্তুগিজরা সেই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। বহুদিন ধরে ব্যবসার জন্য এই জায়গায় ওরা আক্রমণ করে চলেছিল। সমুদ্রকেন্দ্রিক মশলার ব্যবসার জন্য ভারতবর্ষে পর্তুগিজদের একটা শক্ত ঘাঁটির দরকার ছিল। সেই সুযোগ পেয়েই পর্তুগিজরা সময় নষ্ট না করে সুলতান ও মুসলিম রাজত্বের সমস্ত দুর্গ ভেঙে দিয়ে নিজেদের কেল্লা তৈরি করে নেয়। আমার সঙ্গে রয়েছেন মনোজ কুমার, মানে এখানকার লোকাল গাইড। আগে এখানে 12 জন গাইড ছিল, কোভিডের সময় কিন্তু অনেকে মারা যান, অনেকের হিন্দি বলতে অসুবিধা হয়, সেই জন্য সরে যান প্রফেশন থেকে। কিন্তু মনোজ বাবু রয়েছেন এখনও। উনি খুব ভালো হিন্দি বলেন, আমি ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কোনো দিন ডিউ ফোর্টে আসেন অবশ্যই কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে কিন্তু উনি খুব সুন্দরভাবে ব্রিফলি ব্যাপারটা এক্সপ্লেন করছেন আমাকে। সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এই পোর্টটা খোলা থাকে। ঢুকে পড়লাম চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গায়। ঢুকে দেখি এ তো রীতিমতো অস্ত্রভাণ্ডার। সেখানে রয়েছে গিয়ার দোয়া কামান। এর আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর ক্ষেত্রে কামানের পেছনে আগুন দিতে হতো, সেই হিসাবে এই কামানগুলো বেশ নতুনই বলা যায়। 1915 থেকে 1918 সালের মধ্যে পর্তুগাল থেকে এই কামানগুলো আনা হয়েছিল। হেলিকপ্টার কিংবা যেসব উড়োজাহাজ নিচ দিয়ে যায় তাদেরকে কাবু করার জন্যই এই ব্যবস্থা। কিছুটা এগোতেই দেখি ডান দিকে রয়েছে চৌবাচ্চার মতন একটা জায়গা। এই জায়গাটা আসলে ফোর্টের রিজার্ভার, জল রাখা হতো এখানে। ফোর্টের ভেতরে রাস্তাঘাট গাছপালা দিয়ে সাজানো। আর একটু কিছু দূর এগিয়ে দেখলাম একটা স্লান্টিং মতন জায়গা। উঠে গেলাম সেটা দিয়ে। সামনেই পড়ল সমুদ্র, আর সমুদ্রের দিকে তাক করে রাখা রয়েছে সারি सारी কামান। ऐसे तोप है, ये धूप में गर्म नहीं होता है, और गोला बारूद इसका जो आवाज़ था बहुत डेंजर आवाज़ था। अच्छा। जिसकी आवाज़ से सैनिकों के कान के पर्दे वगैरह फट जाते थे। तब सैनिक क्या करते थे कि स्टोव को चलाने के अंदर रख के ये 3 खड्डे बने जिसको बोलते हैं बंकर, इसके अंदर बैठ जाते थे। अच्छा, ये बंकर है। कितना फुट ये डीप है? ये है 25-30। 25-30 फुट। दादा सामने आके दमन देखो, समुद्र का दूसरा किनारा। और यहाँ से हेलीकॉप्टर चलता है दीव से, जो आप 15 मिनट में यहाँ पर दमन पहुँच सकते हैं। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাউন্ডারি, ওটা হচ্ছে দমন। এখান থেকে 651 কিলোমিটার বাই রোড, কিন্তু বাই যদি আপনি নৌকা করে যান তাহলে হচ্ছে 85 কিলোমিটার। আর 15 মিনিটের মধ্যে হেলিকপ্টারে আপনি কিন্তু দমনে পৌঁছতে পারবেন। ये सामने आया बॉम्बे, यहाँ से प्लेन चलता है ऐसे 15 मिनट के भी बॉम्बे पहुँचा देता है प्लेन। বলতে বাধা নেই, যে কোনো ঐতিহাসিক স্থানে এই গাইডদের জন্যই কিন্তু আজও জায়গাগুলো প্রাণ শক্তি ফিরে পায়। তাদের কথার মধ্যে দিয়ে মানুষ চলে যায় 400-500 বছর আগের দুনিয়াতে। हमारे गवर्नर रहेंगे, हाँ, जिनका नाम था नंदुतु कुन्हा, पोर्टुगीज गवर्नर। পর্তুগিজ গভর্নর নন্দতু কুনহা। हाँ या নন্দথু কুনহা।
সে তো না হয় বুঝলাম নন্দু থুকুনা ছিলেন পর্তুগিজ গভর্নর, কিন্তু এই জায়গাটা কি? এই জায়গাটা হলো সেই সময়ের কোর্ট। ইংরেজি অক্ষরে পর্তুগিজ ভাষায় সেই কথাই লেখা রয়েছে ঘরের ভেতরের একটা পাথরে। दादा ये पोर्टुगीज टाइम का कोर्ट है। ये कोर्ट है? गांव में जितने भी लोग रहते थे ना, तब हाँ। सारे लोगों के केस कबाड़े इसी के अंदर चलने में आते थे। अच्छा। उन्होंने एक पत्थर के ऊपर लेख लिखा, देखो इधर, जो 1900 में लिखा गया था। हाँ। এই যে রাস্তাটা দেখছেন, এটা সোজা চলে গেছে লাइट हाउसের দিকে। এই রাস্তা से घोड़ी चलते थे क्या? हाँ, इसीलिए ये डाउन स्लोप है। লোকে কোথায় উঠে বসে আছে দেখো। দিউয়ে পর্তুগিজদের তৈরি এই দুর্গ প্রায় লোকচক্ষুর আড়ালেই ছিল, কিন্তু যখন পর্তুগাল সরকার পর্তুগালের বাইরে পর্তুগিজদের তৈরি 7টা আশ্চর্যের একটা লিস্ট তৈরি করেছিল, সেই লিস্টে দিউয়ের এই দুর্গটি ছিল। সেই সময় পর্তুগাল তথা বিশ্বের মানুষের কাছে দিউয়ের এই দুর্গটি গুরুত্ব পায়, নজরে আসে বিশ্বের ট্যুরিজম ম্যাপের। এখানে কিন্তু সকাল সকাল চলে আসাই ভালো, যত বেলা বাড়ে রোদও কিন্তু বাড়তে থাকে। सामने आ गया पाकिस्तान कराची, जो 227 नॉटिकल माइल होता है यहाँ से, मतलब 400 किलोमीटर जैसा। আমি দাঁড়িয়ে রয়েছি এখন লাইট হাউসের ঠিক সামনেটাতে। এইখানটাতে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন এর 3 দিকে জল আর একদিকে স্থল, সেটা দিউয়ের দিক, আমার এদিকটা, আর এই 4 দিকটা, মানে 4 দিকটা বলা ভুল, 3 দিকটাই কিন্তু জল বেষ্টিত। আর কামান রয়েছে এখানে 1 2, कितने सारे कामान है भैया? नहीं, ऊपर ऊपर, ये ऊपर, ये इधर से इधर तो कुछ ही 6-7 ही रहा होगा। 6-7টা কামান পুরো ঘিরে রয়েছে আমাকে। সব কটা কামানই কিন্তু অষ্টধাতুর, ঠান্ডা কুল, আর তলায় এটাতে হাত ধোয়া যাচ্ছে না, এত তেতে রয়েছে। এইটা কিন্তু লোহার। আর এখানে কি সুন্দর ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছেন? ডিজাইনটা দেখুন, কামানের ওপরেও ডিজাইন। মুঘলদের আক্রমণের বিপদ কমে আসার পর গুজরাটের শাহরা বুঝতে পারেন পর্তুগিজদের দুর্গ নির্মাণের অনুমতি দিয়ে তারা ভুল করেছিলেন, কিন্তু তখন আর কিছুই করার নেই। के सुंदर से घुस के पीछे से आने के बाद এটা হচ্ছে সুড়ঙ্গ। ये रास्ता गांव में जाता है क्या? अच्छा, এই সেই সুড়ঙ্গ। ऐसे दीव के अंदर यहाँ पर 95 होटल थे, 434 दारू की दुकानें हैगी, 434 दारू के दुकान, और 3 मेडिकल शॉप हैंगे, 250 ऑटो रिक्शा हैगी, हाँ जी, 3 प्लेन हैंगे। বাকি সব ঠিক আছে, কিন্তু 434টা दारू का दुकान, মদের দোকান, বুঝতে পারছেন? গুজরাটে মদ নিষিদ্ধ, আর দিউতে অবাধ মদ। সেজন্যই গুজরাট আর দিউয়ের সীমান্তে পুলিশের কড়া প্রহরা, অনেক সময় গাড়ি থামিয়েও চেক করা হয়। সেসব ঘটনা নিয়ে আসছি সামনের পর্বে। इधर 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 बढ़िया क्या है? बढ़िया में हवा पानी और दारू। हवा पानी और दारू, अरे शाबाश। ये बारमाटिक सेगुन का है? अच्छा, বার্মা থেকে আনা হয়েছে এই দরজার কাঠ। দিউ মোটামুটি সেফ, কিন্তু যখন আপনারা ঘুরতে আসবেন এখানে অনেকে ড্রাই ফ্রুট বিক্রি করে, তাদের থেকে সাবধান। মানে আমাকে যে গাইড ভদ্রলোক উনি বললেন, আর ক্যামেরা ফ্যামেরা ইত্যাদি নিয়ে যাচ্ছেন, সেগুলো সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কলকাতা থেকে ফ্লাইটে মুম্বাই হয়ে দিউ, কিংবা গুজরাটের আমেদাবাদ থেকে সরাসরি দিউয়ের বিমান পরিষেবা আছে। তবে সবথেকে ভালো হয় আপনি যদি সোমনাথ মন্দির দর্শন করতে আসেন, সেখান থেকে গাড়িতে চলে আসতে পারেন দিউ। দূরত্ব মোটে 83 কিলোমিটার। সোমনাথ থেকে সাইট সিনের মধ্যেই দিউ পড়ে।
দিউ খুব ছোট্ট জায়গা, এখানে অসংখ্য হোটেল আছে আর আপনি স্কুটি বা বাইকে পুরো জায়গাটা ঘুরে দেখে নিতে পারেন। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পরের পর্বে বাইকে করে পুরো দিউ শহরটাকে ঘুরে দেখব এবং দেখাবো সেখানকার নানান দ্রষ্টব্য স্থান। তবে আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন, আবার দেখা হবে সামনের পর্বে। ধন্যবাদ।